সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ির 46 বিসিএস পরীক্ষার লাইভ কোশ্চেন সলভ যে আয়োজন, সেই আয়োজনে আজকের এই মেগা আয়োজনে বিসিএস পরীক্ষার যে পরীক্ষার প্রশ্নটি হয়ে গেল, কিছুক্ষণ আগে পরীক্ষা হয়ে গেল, 46 বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়ে গেল, সেই প্রশ্নের আমরা সর্বোচ্চ নির্ভুল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই এই প্রশ্নের যে সমাধান দেওয়া হবে সেখান থেকে যেই জায়গাগুলো কনফিউশন আছে, যে জায়গাগুলো সবার কাছে একটু দুর্বোধ্য আছে, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে ইনশাল্লাহ আজকে রাতে আমরা একটা কাটমার্ক বলার চেষ্টা করব, যত মার্কস পেলে এই পরীক্ষার টেকা যাবে সেই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। আজকে আলোচনায় আমাদের সাথে একদম আমরা সময়টা বেশি নিবই না, যতটুকু পারি আমরা খুব দ্রুত আনসার করার চেষ্টা করব, কিন্তু সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এখানে সব মিলে 200 প্রশ্ন সলভ করা হবে। প্রথমে ইংরেজি সলভ করা হবে, তারপরে সাধারণ জ্ঞান পার্টের যে 70 নাম্বার আছে 70 নাম্বার সলভ করা হবে, তারপরে বাংলা পার্ট করা হবে, তারপরে বিজ্ঞান এবং আইসিটি করা হবে, এবং সবার শেষে মজায় মজায় গণিত আসবে, সেই গণিত সলভ করা হবে। তো আজকে আমরা মানে অনেক বেশি ব্যাখ্যা করব না, আনসারগুলো বেশি বলবো, বাট যেই প্রশ্নগুলো সবার কাছে কনফিউশন আছে, যেই প্রশ্নগুলো অনেক জায়গায় হয়তো কেউ ভুল বলছে, কেউ সঠিক বলছে, এরকম আছে। স্যার আমরা একটু দেরিতে কেন আসলাম, এটা অনেকের জিজ্ঞাসা। আচ্ছা, দেরিতে কেন আসলাম সেটা বলবো। আমরা সবাইকে জয়েন করি, সবাই মিলে। আমাদের সাজ্জাদ আছে, আমাদের মিলন স্যার আছে, আমাদের জাহিদ আছে সবার প্রিয়, আমাদের ফুজাইল আছে, আমাদের অভ্র আছে, আনারুল আছে, আমাদের সোহাগ আছে, এবং রফিক আছে, শাওন আছে, এবং আমাদের ইরফানুল আছে। সব স্যাররা আছে, এবং অনেক সিনিয়র স্যাররা যুক্ত হতে পারেননি যারা, তারা আমাদের সাথেই যুক্ত আছে। তো আমরা এখন শুরু করে দিই। জি 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 স্যার। তাহলে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইংরেজি। আর এই ইংরেজি প্রশ্নগুলো দিয়ে শুরু করি, সেখান থেকে আমরা বাকি প্রশ্নগুলো শুরু করবো। পরে আমাদের সাজ্জাদ, তারপরে আমাদের মিলন স্যার, তারপরে আমাদের অভ্র স্যার, তিনজন মিলে সাধারণ জ্ঞানের পার্টে যে 70 নম্বর থাকবে সেটি সলভ করে দিবে। তারপরে বাংলায় আমাদের ফুজাইল আসবে, ফুজাইল সলভ করে দিবে বাংলা বিষয়টি। তারপরে আমাদের বাংলার পরে বিজ্ঞান এবং আইসিটি আসবে, আমাদের যে বিজ্ঞান কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যিনি বিজ্ঞান ক্লাস নেন তিনি আসবেন। আর তারপরে শেষে হচ্ছে যে রফিক এবং সোহাগ গণিত যতটা মজা করে পড়ায় দুজন মিলে জুটি, সে জুটি আসবে সবার শেষে। আর সমালোচনা না করি, সবাই একটু সুন্দর করে, অনেক সময় থাকতে হবে কিন্তু, এবং যতটা পারি আমাদের সবার বন্ধুদেরকে এটা নাম মেনশন করে জানিয়ে দিই যে এই কোশ্চেনগুলো সলভ করে দিক। কিন্তু এই কোশ্চেন শেষে আমরা সন্ধ্যার দিকে চেষ্টা করব যে কত নাম্বার পেলে এই পরীক্ষাটা 5 নাম্বার থাকতে পারে, একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের এই আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে বিদ্যাবাড়ির সাথে সংযুক্ত ছিলেন, আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের কতগুলো প্রশ্ন আমাদের সরাসরি ক্লাস থেকে এসেছে। আমরা যে অংশগুলো ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করে থাকি, যদিও আমরা একেবারে সময় প্রায় শেষের দিকে আমরা এসে যুক্ত হয়েছি। আর আমরা খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর সলিউশন করার চেষ্টা করব। আজকে বাংলা নিয়ে আছি আমি ফুজাইল রহমানি, আর আমাদের সিনিয়র স্যার বস হচ্ছে সালাম স্যার আছেন। আমরা আজকে বাংলা প্রশ্নটা নিয়ে স্যার সলিউশন শেষ করব। আচ্ছা, বাংলা প্রশ্ন স্যার, ব্যাকরণটা এখান থেকে শুরু করো। আর প্রথম হচ্ছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণগুলো জিহ্বা উচ্চ অবস্থান থাকে? স্যার এটা একটু আপনি ব্যাখ্যা করে দেন সংক্ষেপে। এখন যখন আমরা উচ্চারণ করি, আচ্ছা স্যার আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি সেকেন্ডের মধ্যে আমরা সময় তাহলে দেখুন, আমরা যখন এ উ যখন উচ্চারণ করি, আ এ উ এই তিনটা শব্দের মধ্যে আমাদের সবচেয়ে বেশি উচ্চারণটা হয় কি? উ বর্ণের মধ্যে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো বাংলার শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। আসলে আর্যরা এদেশে আসার পূর্বে, এদেশের আদিম অধিবাসী আর্যরা এদেশে আসার পূর্বে যারা ছিলেন তাদেরকে বলা হতো অনার্য, অর্থাৎ আদিম অধিবাসী কোল, মুন্ডা এবং সাঁওতালদের ব্যবহৃত কিছু শব্দ ও সাংস্কৃতিক উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এ সকল শব্দ দেশি শব্দ নামে পরিচিত। তাহলে উত্তর হবে আমাদের দেশি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাসান। উনি বাংলায় একটা নতুন একটা শব্দের একটা তত্ত্বকে যুক্ত করেছিলেন, তার নাম হচ্ছে এ ধ্বনিটি। উনি বাংলায় সর্বপ্রথম যুক্ত করেছিলেন। এই কারণে আমাদের মৌলিক স্বরধ্বনি কিন্তু 4টা এ ধ্বনি। আচ্ছা, গুড। আচ্ছা, এখানে একটা চমৎকারই করেছে, একটি বর্ণমালা কথাটা উচ্চারণ করেছে। যদি বর্ণ উচ্চারণ না করতো তাহলে যৌগিক স্বর নিয়ে একটা ঝামেলা থাকতো, কারণ ধ্বনি হলো 25টি, যৌগিক স্বরধ্বনি হলো স্যার 25টি, তাই না? আর যৌগিক স্বরবর্ণ হলো 2টি। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এই যে 2টি, ওই এবং ও। এই দুটো বর্ণের উচ্চারণে আমাদের সবসময় কি করতে হয়? অ আর ই যোগ করতে হয়, দুটো যুক্ত করে আমাদেরকে একটা বর্ণের উচ্চারণ করতে হয়। এরপরে আমরা যাবো স্যার
110 যেটা আছে তাই না, জি। সেটা হলো যোগরূঢ় শব্দ কোনটি। এখানে একটা মজার বিষয় আছে, যে সকল শব্দ সমাস নিষ্পন্ন শব্দ মূলত হতে হবে, সমাস নিষ্পন্ন শব্দ তার সমস্যমান পদগুলোর অনুগামী না হয় যখন বিশেষ কোনো অর্থ গ্রহণ করবে, সেই শব্দটা হলো যোগরূঢ় শব্দ। সেক্ষেত্রে কলম কিন্তু মৌলিক শব্দ, বাঁশি এই শব্দটা হলো রুড় বা রুড়ি রুড়ি শব্দ, শব্দ। মলম এটাও কিন্তু একটা মৌলিক শব্দ। জি, স্যার। তাহলে কলম মলম মৌলিক, আর বাঁশি হলো রুড় বা রুড়ি। সেক্ষেত্রে শাখা মৃগ এটা যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। আমি যদি একটু আপনার 30 সেকেন্ড সময় দেন, আমি এক কথা বলে ফেলছি। শাখা মৃগ, শাখায় চলে যে মৃগ বা শাখায় থাকে যে মৃগ, সেটা হলো শাখা মৃগ। এটা হলো মৃগ শব্দ হলো হরিণ, কিন্তু না বুঝি কি বলে জানেন, এই শব্দ অর্থ হলো বানর। শাখা মৃগ শব্দ অর্থ হলো বানর। সুতরাং উত্তর হবে ঘ। আচ্ছা, এরপর হচ্ছে স্যার উপসর্গযুক্ত শব্দ কোনটি? এই উপসর্গযুক্ত শব্দের মধ্যে আমরা দেখতে পাই বি উপসর্গযুক্ত হতে পারে। প্রথম বি, এই চারটাই বি আছে, কিন্তু চারটার মধ্যে উপসর্গযুক্ত হওয়ার জন্য আলাদা পরবর্তী শব্দের সম্পূর্ণ অর্থ থাকতে হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র দেখতে পাই দ্রুহ বা দ্রুহি, দ্রুহ যোগ বি যোগ দ্রুহ যোগ ই। তাহলে এখানে বি শব্দটা হচ্ছে স্যার উপসর্গযুক্ত শব্দ। আমি একটু ঢুকতে পারি কি? প্লিজ। জি স্যার, অবশ্যই স্যার। স্যার এটা হচ্ছে যে আমি এটা যে না, না, মাঝে না, আমি খুব দুঃখ প্রকাশ করছি যে আমি যখন ইংরেজি প্রশ্ন সলভ করি তখন একটা প্রশ্ন এত মানে লাইন আনসার লেখা ছিল কারেক্ট, বাট আমি এখানে বলার সময় আনসার ডি বলে ফেলছি সি এর জায়গায়। সেটা আমি দুঃখ প্রকাশ করছি এবং সেটার সঠিক উত্তরটা বলে দিচ্ছি। জি স্যার। সেটা হচ্ছে যে এটা 8 নাম্বার প্রশ্ন ছিল ইংরেজি অংশের। যারা এটা পরে আবার মিলিয়ে নেবে তারা যেন দেখে নেয়। 8 নাম্বার প্রশ্ন ছিল এরকম যে ওই যে এই প্রশ্ন যে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এইটার একটা অর্থ হচ্ছে যে এরকম যে মানে ভুল করে একটা কথা বলে, বুক ফুসকে একটা কথা বলে ফেলছে, ভুল করে যেটা বলার কথা বলে ফেলছে, মানে এটা কারো গোপন বা সিক্রেট কোনো কিছু বেরিয়ে গেছে, সেটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ডগ, আউট অফ দ্য ব্যাগ। তো সেইটার উত্তরটা আমি ডি বলে ফেলছি। ডিতে ছিল কি? ডিতে ছিল টেক এ প্রিকশনাস স্টেপস। এটা একটা মিস্টেক, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আনসারটা হবে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। আনসার সি হবে উত্তরটা। হ্যাঁ, আশা করছি এটা আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তবে স্যারের বিষয়ে একটাই কথা বলি, স্যার অনেকেই আছে স্যার সামনে যা পাইছে উত্তর দিয়ে দিছে, কিন্তু একজন শিক্ষক হিসেবে স্যার এটাকে স্বাভাবিকভাবে আমার কাছ থেকে এটা হওয়া উচিত হয় নাই। জি স্যার। এটা হচ্ছে যে এটা আমি তো খুব ওইখানে দেখে উত্তরটা সি লেখা ছিল ওখানে, কিন্তু এখানে দেওয়ার সময় তখন ওইটার খেয়াল করতে পারিনি। স্যার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমাদের উত্তরটা নির্ভুল দেওয়া যায়। হ্যাঁ, নির্ভুল একটা দুটো যদি ভুল হয় তারপরে আমরা এটা কারেকশন করে দেব। আবার কারেকশন করে যদি কোনো কোশ্চেন আমাদের এরকম ভুল যায় তাহলে এটা আমরা পরে আবার একটা কারেকশন করে দিব। থ্যাংক ইউ। সমস্যা না করি আর। থ্যাংক ইউ। ভালো হচ্ছে খুব। হ্যাঁ, জি জি স্যার। স্যার 112 আমরা একটু 112 তে চলে যাচ্ছি না। জি। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? তাহলে আমরা ওটা কিন্তু পেয়ে গেছি, বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ হলো পরে, শব্দের পরে যোগ হবে। যেমন উপসর্গ স্যার যেমন আগে বলছি বিদ্রোহী, আর বিভক্তি পরে হবে। তাহলে সরোবর, ও এখানে স্যার আছে, এটি তো পেয়ে গেছি উত্তর। সরোবর যোগে, তাহলে সরোবরে, সুতরাং উত্তর এ হবে। সুতরাং আমরা এখানে সময় নিলাম না। জি স্যার। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? এখানে আপনাকে খেয়াল করতে হবে যে শব্দের অতিরিক্ত যা যুক্ত হয় সেটার নাম হচ্ছে প্রত্যয়। ভাই বোন, এটা হচ্ছে কি ভাই ও বোন, ভাই বোন, এটা হচ্ছে সমাস সাধিত শব্দ। রাইট। ব কলম, এটা হচ্ছে ব শব্দটা হচ্ছে ফার্সি উপসর্গ, উপসর্গ জায়গায়। উপসর্গ সাধিত শব্দ। রাজপথ, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, সমাস সাধিত। পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ। যে ঐকিক শব্দটা হচ্ছে এক যোগ নিক সমান সমান হচ্ছে ঐকিক, এটা হচ্ছে স্যার প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এটা কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কি ঐকিক। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের 100 শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? স্যার আপনি বলে দেন। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শির বিসর্গ যুগছেদ। যদি কোনো শব্দের মাঝে তালিবর্ষ দন্তস্ব মূর্ধন্য যুক্ত আসে, এদেরকে উঠিয়ে কি করতে হয়? বিসর্গ দিতে হয়। তাই এটা হচ্ছে শির বিসর্গ যুগছেদ, শিরচ্ছেদ। এটা হলো উত্তর খ। পেয়ে গেছেন। জি স্যার। নীলকর কোন সমস্যার দৃষ্টান্ত? এখন বলেন। আচ্ছা, যদি একটা বিতর্কিত প্রশ্নটা একটু খুব বেশি সূক্ষ্ম আর কি করেছে। নীলকণ্ঠ যদি হতো, তাহলে নীলকণ্ঠ যার, সেক্ষেত্রে কিন্তু বহুব্রী সমাস হতো। হ্যাঁ, সমানাধিকরণ বহুব্রী। কিন্তু যেহেতু নীল করে যে আর কি, নীল চাষ করে যে বা নীল করে যে, সেখান থেকে এটা স্যার উপপদ তৎপুরুষ। কোন যদি শব্দের শব্দ থাকে, শব্দ, নীল শব্দ, ধাতু যদি থাকে এবং প্রত্যয় যদি থাকে, তিনটা মিলে তাহলে উপপদ তৎপুরুষ। কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয়েছে বিধায় এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা আমি নিশ্চিত মোটামুটি স্যার। স্যার এরপরে প্রশ্ন হচ্ছে প্যাডাগজি শব্দের পরিভাষা কোনটি? এটা হচ্ছে অনেকটা ওই যে অ্যাটাস্টেড শব্দটার মতো।
আমরা 40 এবং 41 BCS একটা প্রশ্ন দিয়ে পেয়েছিলাম যে অ্যাটাস্টেড এটা কি সত্যায়িত নাকি প্রত্যায়িত। আমার কাছে আসলেন, কাগজপত্র নিয়ে সিল একটা দিলাম, দিয়ে স্বাক্ষর করে লিখে দিলাম অ্যাটাস্টেড। এটার মানে কি আমি সত্যায়িত ইউজ করি নাকি প্রত্যায়িত? এটা বাংলা একাডেমিও যেরকম সরাসরি দিতে পারেনি, আমরা সরকারি বিভিন্ন ট্রেনিং এর ক্ষেত্রে স্যার এটা নিয়ে থাকি প্যাডাগজি ট্রেনিং। এখন প্যাডাগজি ট্রেনিং এই শব্দটা হচ্ছে শিক্ষা তত্ত্ব এবং শিক্ষানীতি, এবং এটা হচ্ছে এই দুইটা নিয়ে আমরা একটু কনফিউশনে আছি। তাহলে আমরা এই দুইটার মধ্যে স্যার প্রাধান্য দেব স্যার শিক্ষানীতি। আমরা এটা নিয়ে বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছি স্যার, এটা হচ্ছে এই প্যাডাগজি। দুইটা শব্দের কাছাকাছি তো, সেক্ষেত্রে আমাদের এই শিক্ষানীতিটাই বেশি অগ্রাধিকার। জি জি স্যার। আচ্ছা, বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা। বঙ্কিম শব্দের অর্থ হলো এই যে বাঁকা, আর সোজা যেটা এই শব্দটা হলো ঋজু। তাহলে সোজা হলে হয় ঋজু, আর বঙ্কিম হলে হয় বাঁকা। সুতরাং উত্তর হলো ঘ এটা। স্যার পরবর্তী 118 হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এক্ষেত্রে স্যার একটু বলে রাখি যে আপনারা যারা প্রিলি পাস করবেন এদেরকে একটা প্রশ্ন রিটেনে লিখতে হবে, বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বানানের 5টি নিয়ম লিখতে হবে। এটা আপনাকে ঘুরে ফিরে আসবে, অথবা নত্য সত্যবিধান থেকে এখান থেকে একটা প্রশ্ন আসবেই। স্যার এটা বাংলা একাডেমি শুরু করেছে, ফাইনাল করেছে হচ্ছে 92 শুরু করেছিল, কিন্তু 94 স্যার গিয়ে ফাইনাল করে। কিন্তু আমাদের আজকের প্রশ্নের উত্তর হচ্ছে 1992। আচ্ছা স্যার, এরপরে হচ্ছে স্যার শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? আচ্ছা স্যার, এটা ধুলো বানানটা ভুল আসলে। জি। ধুলিটাও ভুল। জি। ধুলির দীর্ঘার হবে। আর মূলো বলে নতুন বাংলা একাডেমি যে সর্বশেষ বানানটা, সেখানে মূলো বলে কোনো শব্দ রাখে না। যদি মূলা থেকে মূলো, সেক্ষেত্রে শুদ্ধ বানানটা স্যার মূলা। এই খটা ধরবে না, খটা ধরবেন। তবে যদি আমরা আগের নিয়ম ধরি তাহলে দুইটাই সঠিক হয়, তবে আমরা খটাকে প্রাধান্য দিই। খটা থেকে নতুন ব্যাকরণ অনুযায়ী আর কি এই অভিযান। জি স্যার। তাহলে নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে তটিনী। নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে তটিনী। তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। এটা গ উত্তর হবে। 121 হলো চর্যাপদের কবিরা ছিলেন মূলত। এটা একটা ঝামেলা হয়েছে। একবার গজলা পুট হয়ে গেছিল, গজলা গুই লিখতে গিয়ে। এটা সহজানি হবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। সহজানি বলে কিছু হয় না আসলে। সহজানি সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়ের। চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের বিশেষ সাধন সঙ্গীত। সহজিয়া হলো বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে তারা সহজিয়া নামে পরিচিত আসলে। তাহলে এটার উত্তরটা হবে সহজিয়া, সহজানি আর কি। এটা ঘানি হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। এটা হবে সহজ জানি। তাহলে আগের প্রশ্ন স্যার। পরবর্তী হচ্ছে শূন্যপুরাণের রচয়িতা কে? শূন্যপুরাণ হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের একটা বই। অন্ধকার যুগের যে দুইটা বিখ্যাত বই ছিল, রামাই পণ্ডিতের শূন্যপুরাণ, হুলায়েদ মিস্টার শেখ সুবোধা। এই শেখ সুবোধা এবং হুলায়েদ মিস্টার রামাই পণ্ডিতের শূন্যপুরাণ 150 বছরের প্রতিনিধিত্ব করেছিল। এটা হচ্ছে রামাই পণ্ডিতের লেখা স্যার হচ্ছে শূন্যপুরাণ। এটি হলো আরেকটু বলিনি যে শূন্যপুরাণ কিন্তু পূজা প্রচার বিষয় গ্রন্থ। রামাই পণ্ডিত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ে শূন্য ধর্ম নামে নতুন একটি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এর সম্পর্কিত গ্রন্থ হলো শূন্যপুরাণ। এটি একটি পূজা প্রচার বিষয়ক গ্রন্থ। আর এই শূন্যপুরাণ গ্রন্থের টিকা রয়েছে নিরঞ্জনের উষ্মা নামক একটি কবিতা। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? আমরা দেখতে পাই স্যার ঘুরে ঘুরে এখান থেকে উল্টে প্রশ্ন করে, কখনো বলে হচ্ছে গোশালা থেকে উদ্ধারকৃত পুঁথি, বা রিটেনে যেটা করে আপনাকে আবার লিখতে হবে গোশালা থেকে উদ্ধারকৃত পুঁথি, গোয়ালঘর থেকে উদ্ধারকৃত পুঁথি, কে কখন কোথা থেকে আবিষ্কার করেছিলেন। তাহলে স্যার এটা যদি আমরা দেখি 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষক ছিলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার গোয়ালঘর থেকে একটা বই আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর স্যার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি এই বইটাকে আবিষ্কার করেছিলেন। তাহলে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হচ্ছে এই কাকিল্লা গ্রাম। জি স্যার। এটা পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। জি স্যার। 124। আচ্ছা, এটা কিন্তু ক্লাসে আমি একবার বর্ণনা করেছিলাম। এই লাইনটা কিন্তু আগে থেকে আমরা জানি যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এটি আব্দুল হাকিমের একটি বিখ্যাত লাইন, এটা আমরা সবাই জানি। এখন তখন তো এটা একটু খুব মজার একটা বিষয় ছিল। আব্দুল হাকিম নুরুন্নামা কাব্যটা লিখেছিলেন। নুরুন্নামা কাব্যের ভূমিকা অংশে তিনি এটা লিখেছিলেন। তখন তো ভূমিকাটাও পদ্যে লিখতেন। কেতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হবে লাশ, তে কাজে নিবিদি করি বাংলা রচন, নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন। এই নুরুন্নামা কাব্যের ভূমিকা অংশে তিনি এটা লিখলেন। পরে বইয়ে 9, 10 নবম দশম শ্রেণী বইয়ে কি করলো, এই কবিতাটাকেই তারা বঙ্গবাণী নাম দিয়ে নিয়ে আসলো। তাহলে কোন কবিতার অংশ, কোন কাব্যের অংশ বিশেষ, সে উত্তরটা হচ্ছে নুরুন্নামা, আর কবিতার নাম হচ্ছে স্যার বঙ্গবাণী। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষের পার্ট, আলাউল কোন শতাব্দীর কবি? বাংলা সাহিত্যের মধ্যযুগের দুজন বিখ্যাত শ্রেষ্ঠ কবি ছিলেন, একজন ভারতচন্দ্র রায়গুণাকর, আরেকজন হচ্ছে মুসলিমদের মধ্যে আলাউল।
স্যার এই রুশাং রাষ্ট্রবার আলাউল তিনি জন্মগ্রহণ করেছেন 1607 খ্রিস্টাব্দে। 1607 মানে হচ্ছে আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে সপ্তদশ শতক। আজকে 2024 সাল, এটা হচ্ছে একবিংশ শতক। রাইট, অ্যাডভান্স হয় কারণ আমরা 1 থেকে যে 100 পিছনে রেখে আসছি এটা প্রথম শতাব্দী, যখন 101 থেকে শুরু হবে এটা দ্বিতীয় শতাব্দী, এই তখনই একটা বেড়ে গেল তো সপ্তদশ মানে 17, বাট কিন্তু আলাউল জন্মেছেন 1607 আর 80-তে সম্ভবত মারা গেছে। তো সেই ক্ষেত্রে এই সময়টা সপ্তদশ শতক ছিলেন। জি স্যার। স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অবিদায় ভূষিত করেছেন? এটা হচ্ছে বাউল গান। হ্যাঁ, এই বাউল গানের একটা সুর থেকে কিন্তু সুরটা দেওয়া হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গগন হরকার আমার বন্ধু জেরে কোথায় পাবো তারে। এই বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে স্যার। এরপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম পর্বের একজন লেখক চণ্ডীচরণ মুন্সী তুতা ইতিহাস নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরুতেই ফোর্ট উইলিয়াম কলেজে যে কজন বিখ্যাত পণ্ডিত ছিলেন যাদের মাধ্যমে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন এই চণ্ডীচরণ মুন্সী। এই সময়টা ছিল 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে, তাই না? 1815 খ্রিস্টাব্দের মধ্যে 8 জন গদ্য লেখক 13টি বাংলা গদ্য রচনা করেন। এদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন চণ্ডীচরণ মুন্সী। আর এই ক্ষেত্রে একটা কথা বলি, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কিন্তু উইলিয়াম কেরি নন, লর্ড ওয়েলেসলি, বাট উইলিয়াম কেরি কিন্তু বাংলা বিভাগের প্রধান ছিলেন। সুতরাং এই ফোর্ট উইলিয়াম কলেজের উত্তর খ হবে। কেরি সাহেবের মুন্সী কিন্তু এটা ভিন্ন ঘটনা। এটা লিখছেন হচ্ছে ওই যে রাজা প্রতাপাদিত্য চরিত্র লেখার কারণে রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সী বলা হয়। জি স্যার। রত্ন পরীক্ষা গ্রন্থটি রচয়িতা। রত্ন পরীক্ষা এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বিখ্যাত গ্রন্থ, রত্ন পরীক্ষা। স্যার এরপরে হচ্ছে 129 স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? আমি কাউকে দেখেছি প্রিন্স দ্বারকনাথ ঠাকুর দিয়ে ফেলছে। স্বর্ণকুমারী দেবী যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, বড় বোন, সেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম যেহেতু প্রিন্স দ্বারকনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সেহেতু উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর হবে। গত বছর এখান থেকে প্রশ্ন আসছিল বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? একই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিল যে তার বাবার নাম কি, আর এবার ঘুরিয়ে দিয়েছে কি বাবার নাম, তখন চেয়েছিল স্যার প্রথম মহিলা ঔপন্যাসিক। এরপরে দেখবেন স্বর্ণকুমারী দেবীর উপন্যাস আসছে, মেবার রাজদ্বীপ, নির্বাণ, হুগলির ইমামবাড়ি, সাব্বিরের দিনরাত, এখান থেকে প্রশ্ন আসবে। জি স্যার। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র আসলে? এটা হলো কমলাকান্ত। আপনারা জানেন কমলাকান্ত যিনি আফিম খেতেন এবং বঙ্কিম একটি বিখ্যাত চরিত্র, সেই কমলাকান্ত গ্রন্থের চরিত্র হলো খোশনবিশ। জি স্যার। এবং ভীষ্মদেব গেল এটা। এরপরে হচ্ছে স্যার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ। স্যার এই প্রশ্নটা কিন্তু 40 ঘুরে ফিরে আসছিল, 40 একটু উল্টা করে দিয়েছিল। দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে তিনি এটাকে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এক্ষেত্রে উনি কিন্তু ছদ্মনাম ব্যবহার করেছিলেন, এ নেটিভ। মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। জি স্যার। এরপরে হচ্ছে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? রঞ্জন চরিত্রটি। আচ্ছা, এই ক্ষেত্রে বলি, এই বিসর্জন নাটকের দুইটা বিখ্যাত চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অভিনয় করেছিলেন। রঘুপতি, তারপরে হলো এটা নয়, তারপরে মুক্তধারা, এটা রবীন্দ্রনাথ অন্যতম একটি নাটক। আর রবীন্দ্রনাথের এই দুটো কিন্তু সাংকেতিক নাটক। ডাকঘর, রক্তকরবী, ডাকঘরের বিখ্যাত চরিত্র হলো অমল, আর রক্তকরবীর বিখ্যাত চরিত্র হলেন রঞ্জন। রক্তকরবী এর বিখ্যাত একটা চরিত্র নাম হচ্ছে কি? রঞ্জন। তৈল প্রবন্ধটি কে লিখছেন? তৈল প্রবন্ধটি যিনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যিনি আবিষ্কার করেছেন, তার আরেকটা প্রশ্ন ছিল স্যার 34 বিসিএস এসেছে, বেনের মেয়ে। বেনের মেয়ে উপন্যাস রচনা করেছে। একটা প্রশ্ন ছিল 34, এটা স্যার তখন অনেকে এটা ভেবেছিল যে বেদের মেয়ে কিনা, যে পল্লী কবি জসীমউদ্দিনের সাহিত্য কিনা। না, এটা বেনের মেয়ে। এবং তার একটা বিখ্যাত হচ্ছে ওই যে আমরা তেলা মাথায় তেল দেওয়া যে বিষয়, এটা হলো মনে হতো তেল দিলে যে সব কাজ হয়, এরকম ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। নাম রেখেছি কমল গান্ধার, একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি বিষ্ণুদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। আমি প্রায় মজা করে এটা বলতাম, নাম রেখেছি কমল গান্ধারটি রচয়িতাকে। সেক্ষেত্রে এটা একটু হলেই হবে, আর ব্যাখ্যায় আমরা গেলাম না। পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি অন্যতম বিখ্যাত কবি বিষ্ণুদেব। 135 ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা সবাই জানে এবং সবাই পেরেছে, কিন্তু এই উত্তরটা সবার পারার কথা। কাজী নজরুল ইসলাম, এবং এই গানে একটি বিখ্যাত প্রেক্ষাপট রয়েছে, ওই নিয়ে পরে কোথাও আমাদের আলোচনা হবে লাইভে, উত্তরটা আমরা দিয়ে দিলাম। জি স্যার।
শামসুর রহমান রচিত উপন্যাস। আচ্ছা, কবি শামসুর রহমান আমি একটু বলে নেই, 3টে উপন্যাস লিখেছিলেন। অক্টোপাস, নিয়ত ও 4টা, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধারক এবং এলোসে অবেলায়। আমি আবারও বলছি, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধারক এবং এলোসে অবেলায়। সেহেতু উত্তরটা অদ্ভুত আধারক হবে আর কি। অদ্ভুত আধার। 137, সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্বের নাম কি? এটা একটু জটিল হবে, আমরা উত্তরটা শুধু দিয়ে দিই। জি, স্যার। এগুলো পরাবাস্তববাদ কি, অস্তিত্ববাদ কি, অভিব্যক্তিবাদ কি, এটা উত্তরটা হলো দ্বৈতবাদ। এটা কি, এটা নিয়ে আমরা পরে একটা সময় আবার কথা বলবো ডিটেইলস ইনশাআল্লাহ। আচ্ছা, পৃথক পলাঙ্ক কাব্যগ্রন্থের কবির নাম কি? পৃথক পলাঙ্ক একটা বাংলা সাহিত্যের বিখ্যাত কাব্য, তাই কবির নাম হচ্ছে আবুল হাসান। আবুল হাসান, তিনি বুদ্ধিমত্ত আন্দোলনের একজন ছিলেন আর কি, সাহিত্যিক ছিলেন। জি স্যার, কোন গল্পকারের গল্পে ম্যাজিক্যাল রিয়েলিজম এর প্রতিফলন ঘটেছে? কোন গল্পকারের গল্পে, অর্থাৎ কে গল্পে লেখার সময় ম্যাজিক রিয়েলিজম এই এর প্রতিফলন ঘটেছেন? এটা হচ্ছে শহীদুল জহির। বেশ কয়েকজন ছিলেন এই ধারার, বেশ কয়েকজন লেখক ছিলেন, তাদের মধ্যে যার নাম রয়েছেন শুধু একজন, শহীদুল জহির। এরা ছিলেন স্যার মুক্তমানা লেখক, এবং হচ্ছে এদের রিয়েলিজমটা আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগে আমরা দেখতে পাই এই টাইপের থেকে। গত বছর একটা প্রশ্ন এসেছিল, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে সহ বেশ কিছু সাহিত্যিক, প্রত্যেকটা বিসিএস এর ধারাবাহিকতায় এই ধারার কোন একজন সাহিত্যিক থেকে একটা করে প্রশ্ন আসতেছে। স্যার 21 মানে মাথা নত না করা। উনি কিন্তু এই ধারা, উনি কিন্তু যে বুদ্ধির মুক্তির আন্দোলনের একজন ছিলেন। জি স্যার, আবুল ফজল। 21 মানে মাথা নত না করা, 21 মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। 1952 সালের ভাষা আন্দোলনের যে 21শে ফেব্রুয়ারি, এই আন্দোলনকে বেগবান করার জন্য তার একটা বিখ্যাত এই কবিতা। আমাদের অলরেডি, আমরা কি শেষ পর্যায়ে আছি কিনা? সম্ভবত স্যার আমরা তো একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটু বলবেন যে আপনাদের বাংলা অংশের কেমন সলিউশন পেয়েছেন, বা আপনি প্রশ্ন পরীক্ষায় কেমন ছিল আপনার কাছে? যে আমাদের বাংলা অংশটা আপনি পরীক্ষায় কেমন উত্তর দিয়েছেন? বাংলা একেবারে সহজ প্রশ্ন করেনি স্যার, কিছু প্রশ্ন করেছে একটু জটিল, এবং কিছু প্রশ্ন করেছে আমাদের মূলত সচরাচর যে বইগুলো, যেমন শহীদুল জহির, এটা সচরাচর আপনি বাজারে প্রচলিত বইগুলোতে খুব একটা পাবেন না, পেলেও খুব একটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে স্যার এটা খুব একটা আলোচনা করে নেই। আমরা কিছু প্রশ্ন পাই স্যার, যেমন স্যার গত বছর আসছিল তুমি মা কল্পতরু আমরা সবাই পোষাগুরু, এটা কোনো বইয়ে ছিল না, কিন্তু বিসিএস যাওয়ার পরে সব বইয়ের মধ্যে স্যার করে দিয়েছে। হ্যাঁ, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষের আগে কখনো কোথাও নাই। বিসিএস পরীক্ষা চলে গেছে, এরপরের দিন হচ্ছে সবগুলো প্রশ্ন চলে আসছে। আপনাদের সবার প্রিপারেশন কেমন হয়েছে একটু কমেন্টে লিখবেন, বা আপনারা বাংলা অংশে কতটুকু ভালো করেছেন।